আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সিমারাং শহরের এক রহস্যজনক হোটেলের তৃতীয় তলার এক ভয়ঙ্কর রুম, যে রুমে যেই যাক 3 দিনের দিন সে ঠিক রাত 12টার সময় খুব নৃশংসভাবে মারা যায়। শুধুমাত্র তাই নয়, মৃত্যুর আগের এই 3 দিন তাদের জন্য আরো বেশি অভিশপ্ত এবং ভয়ানক। যারা মারা যায় তাদের মতে ওই ঘরটিতে তারা সাদা চুলের এবং ধবধবে সাদা ত্বকের একজন মেয়ে আছে, যার চোখ পুরোপুরিভাবে রক্তের মতো লাল। না, এটা কোনো কাল্পনিক গল্প নয়। ইন্দোনেশিয়ায় এমন একটা হোটেল সত্যিই আছে, যে হোটেলটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই হোটেল রুমের উপর ভিত্তি করেই আজকের এই মুভি নির্মাণ করা হয়েছে, যে মুভিতে আমরা ওই সাদা মেয়েটির ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে চলেছি। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প, যার নাম দ্য হন্টেড হোটেল। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার সেমারাং শহরের একটি হোটেলের দৃশ্য দেখতে পাই, যে হোটেলের নাম ছিল অ্যাম্বার মানগুন হোটেল। 1981 সালের দিকে একজন নতুন কর্মচারী সেখানে যোগ দেয়, যার নাম ছিল নিগ্রুম। হোটেলের বৃদ্ধা মালিকিনী তাকে তার কাজ সব বুঝিয়ে দেয়, সেই সাথে পই পই করে মানা করে দেয় যে সে যেন এই হোটেলের 3য় ফ্লোরে না যায়। কারণ হিসাবে সে জানায় 3য় ফ্লোরে নাকি কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই সেখানে গেলে নিগ্রুম যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। নিগ্রুমও ব্যাপারটা মেনে নেয়। তবে সে যখন 2য় তলায় কাজ করছিল তখন হঠাৎই 3য় তলা থেকে কোনো এক মেয়ের চিৎকারের শব্দ সে শুনতে পায়, যে শব্দ শুনে সে ভীষণ কৌতূহলী হয়ে পড়ে। তাই তো একে একাই 3য় ফ্লোরের দিকে অগ্রসর হতে থাকে। তবে সেখানে দরজা বন্ধ ছিল। ভেতর থেকে তখনও ওই মেয়েটির কান্নার শব্দ ভেসে আসছিল। মেয়েটিকে সাহায্য করার জন্য নিগ্রুম তার চুলের ক্লিপ দিয়ে দরজার তালাটি খোলার চেষ্টা করে। তবে এই কাজে সে ব্যর্থ হয় এবং হতাশ হয়ে ফিরে আসতে থাকে। ঠিক তখনই দরজার তালা আপনা আপনি খুলে যায়। ভেতরে প্রবেশ করে লাইট জ্বালাতেই নিগ্রুম বুঝতে পারে এই ফ্লোরটি অনেকদিন যাবৎ বন্ধ। কয়েক পা এগোতেই আশেপাশের সব লাইটগুলো ফেটে যায়। তবুও হার না মেনে নিগ্রুম সামনের দিকে এগোতে থাকে। তার সামনের রুম থেকেই কান্নার আওয়াজটি ভেসে আসছিল, তাই সে ওই রুমের সামনে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই হোটেলের সব রুমের সামনে কোনো না কোনো রুম নাম্বার ছিল, তবে এই রুমের সামনে কোনো রুম নাম্বারই ছিল না। নিগ্রুম প্রথমে দরজায় নক করে, আর এরপর দরজা কেউ না খুললে সে আস্তে আস্তে করে দরজা খোলে। আর এরপর সে দেখতে পায় ওই ঘরের ভেতর আয়নার সামনে একজন মেয়ে বসা, যার পুরো শরীর এবং চুল পুরোপুরি ধবধবে সাদা ছিল। এমন সাদা ত্বকের কাউকে নিগ্রুমের আগে কখনো দেখেনি। এই সকল ঘটনা নিগ্রুম তার মেয়েকে বলছিল। সে এটাও জানায় যে ওই মেয়েটি তার দিকে তাকিয়ে একটাই কথা বলেছিল, আর সেটা হলো 3 দিন মধ্যরাত। নিগ্রুম এখনো বুঝতে পারছিল না এর মানে কি। এই ঘটনা ঘটেছে অলরেডি 3 দিন হয়ে গিয়েছে। এই 3 দিনের মধ্যে নিগ্রুমের সাথে অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে কারণে বর্তমানে নিগ্রুম ভীষণ ভয় পেয়ে আছে। তবে নিগ্রুমের মেয়ে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে মনে করিয়ে দেয় যে 12টা বাজতে যাচ্ছে। সে এখনো পর্যন্ত ঈশান নামাজ পড়েনি। একথা শুনে নিগ্রুম তখনই চলে যায় নামাজ আদায় করতে। নামাজ পড়াকালীনই আমরা তার পেছনে ওই সাদা মেয়েটিকে দেখতে পাই, যে কিনা খুব ভয়ানকভাবে আয়না থেকে বের হয়ে আসে। এই পুরো ব্যাপারটা নিগ্রুমও অনুভব করতে পারছিল। তবুও সে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নামাজ শেষ করে, আর এরপর ভয়ে ভয়ে পেছনে তাকায়। তখন পেছনে কেউই ছিল না। তবে নামাজের সব জিনিসপত্র রাখার সময় আমরা আলমারিতে কারোর একজনের ছায়া দেখতে পাই। এই জিনিসটা দেখে নিগ্রুম নিজেও ভীষণ ভয় পেয়ে যায়। তখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, এ কারণে অনেক বিদ্যুৎও চমকাচ্ছিল। নিগ্রুম ভয়ে ভয়ে দ্রুত গিয়ে শুয়ে পড়ে। হঠাৎই এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে, 3 দিন মধ্যরাত। একথা শোনা মাত্রই নিগ্রুম উপরের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। যে চিৎকারের আওয়াজ শুনে তার মেয়ে ছুটে আসে, আর এসে সে তার মায়ের যে অবস্থা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পুরো শরীরের চামড়া ছিঁড়ে খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। এখন এই ঘটনা 3 দিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে 2 বোন গাড়িতে করে ওই আম্বার হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছিল। তাদের মধ্য থেকে বড় বোন রায়নার হঠাৎই ভয়ানক এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ছোট বোন ফে জিজ্ঞাসা করে যে সে কি আবারও তাদের বাবাকে নিয়ে স্বপ্ন দেখেছে। রায়না হ্যাঁ বললে ফে বলে যে তাদের বাবা মারা গিয়েছে 2 মাস হয়ে গিয়েছে, এখন সে নিশ্চয়ই অনেক শান্তির জায়গাতে আছে, তাই রায়না যেন এই ব্যাপারে চিন্তা না করে। এভাবেই তারা পৌঁছে যায় আম্বার মাঙ্গুন হোটেলে। এখানে আসার পর আমরা জানতে পারি যে এই হোটেলের মালিক আসলে এই 2 বোনই। মূলত এই হোটেলটি তাদের দাদা দাদি 1950 সালে তৈরি করেছিল, তবে তখনই এটা চালু করা হয়নি। এটা কেন চালু করা হয়নি
হয়নি। এছাড়া এই হোটেল সম্পর্কে কোনো কিছুই তাদের বাবা কখনো তাদেরকে বলেনি। এখন এই হোটেলের দেখাশোনার দায়িত্বে রয়েছে রায়না এবং ফের নানা নানি। তারাই মূলত এই হোটেল চালাচ্ছে, আর রায়না এবং ফে এখন তাদের সাথেই থাকতে এসেছে। হোটেলের পেছনেই তাদের থাকার জন্য বাড়ি করা আছে, যেখান থেকে তারা হোটেলের উপর নজর রাখতে পারবে। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি রায়নার বাবার ঘাড়ে অনেক লোন ছিল, যেগুলো সে মারা যাওয়ার আগে শোধ করতে পারেনি, আর এই কারণেই শহরের সব বাড়ি গাড়ি তাদের ওই লোনের জন্য ছেড়ে দিতে হয়েছে। এখন তাদের সম্পদ বলতে এই হোটেলটি রয়েছে। তাই রায়না ঠিক করে যে সে এখন থেকে এই হোটেলের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নিয়ে নিবে, যাতে করে সে তার ছোট বোন ফেকে ডক্টরি পড়াতে পারে। এখানে একটা বক্সে করে তাদের বাবার কিছু জিনিসপত্র রাখা ছিল, যেগুলো তাদের নানি রেনার হাতে তুলে দেয়, আর এরপর তাদের দুজনকে ডেকে সেই কথা বলে যে কথা সে নিগ্রুমকে বলেছিল, অর্থাৎ এই হোটেলের তৃতীয় তলায় তারা যেন কখনোই না যায়, সেখানে রেনোভেশনের কাজ চলছে। দুই বোন এই কথা মেনেও নেয়। এখন কিছুক্ষণ রেস্ট করে তারা বেরিয়ে যায় ফের নতুন স্কুলের উদ্দেশ্যে। ফেকে ভর্তি করার জন্য হেডমাস্টারের সাথে কথা বলার প্রয়োজন ছিল, তবে সে এখন একজন অতিথির সাথে কথা বলতে ব্যস্ত। তাই রায়না এবং ফেকে অপেক্ষা করতে বলা হয়। এখানে কিছু স্টাফদের কথার মাধ্যমে আমরা জানতে পারি এই স্কুলটি মূলত নিগ্রুমের মেয়ের স্কুল ছিল, আর নিগ্রুমের মৃত্যুর ইনভেস্টিগেশন করতেই মূলত একজন পুলিশ অফিসার এসেছিল হেডমাস্টারের সাথে কথা বলতে। জিজ্ঞাসাবাদ শেষ করে সে যখনই হেডমাস্টারের রুম থেকে বের হয়, তখনই তাকে দেখে রায়না কিছুটা ঘাবড়ে যায়। সে নিজের মুখ লুকাতে শুরু করে, তবুও ওই পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। এমনকি সে তো রায়নার কাজ শেষ না হওয়া পর্যন্ত স্কুলের বাইরেই তার জন্য অপেক্ষা করতে থাকে। রেনা স্কুল থেকে বের হতেই আর্দো তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। আর্দোকে রেনা আগে থেকেই চিনত, মূলত জাকার্তায় থাকাকালীন তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। 6 মাস হয়ে গিয়েছে তাদের ব্রেকআপের, তবে আর্দো এখনো পর্যন্ত রেনাকেই পছন্দ করে, তা তার চোখ মুখেই ফুটে উঠছিল। এমনকি রেনা এখানে থাকে জানতে পেরে আর্দো ভীষণ খুশি হয়ে যায়। সে রেনার সাথে আবারও সম্পর্ক ঠিক করে নিতে চাইছিল, তবে রেনার এই ব্যাপারে কোনো রকম আগ্রহ ছিল না। তখন আর্দো তাকে সাবধান করে বলে যে সে যেহেতু এখানে থাকতে শুরু করেছে, তাই তাকে সাবধানে থাকতে হবে। এখানকার এক হোটেলের কর্মচারীকে খুবই ভয়ানকভাবে হত্যা করা হয়েছে। হোটেলের নাম শোনা মাত্রই রেনা যেন চমকে যায়, এরা তো তারই হোটেল। তাই সে আর্দোকে নিয়ে ওই হোটেলে চলে যায়, কেননা আর্দো ওই হোটেলে যেতে চাইছিল ইনভেস্টিগেশনের জন্য। এখানে রেনার নানা নানির সাথে আর্দো এবং রেনা কথা বলে। রেনা তো অনেক বেশি রেগেছিল যে তার নানা নানি তার কাছ থেকে এত বড় একটা ব্যাপার গোপন করেছে জেনে। এখানে আর্দো ঠিক করে যে সে এই হোটেলেরই একটা রুমে থেকে এই ব্যাপারে ইনভেস্টিগেশন চালাবে, যেটা শোনার পর রেনা অবভিয়াসলি বেশি একটা খুশি হয় না, কেননা সে তো আর্দোর থেকে দূরে থাকতে চাইছিল। আর এর কারণও আমরা ওই রাতেই জানতে পারি। ফে নামাজ আদায় করে রেনাকে জিজ্ঞাসা করে যে সে কেন আর্দোকে সব সত্যিটা খুলে বলছে না। আর্দো তো তাকে বিয়ে করতে চাইছিল, সে যদি আর্দোকে নিজের সমস্যার কথা খুলে বলতো তাহলে হয়তো বা আর্দো তাকে একসেপ্ট করে নিত। তখন রেনা জানায় আর্দো ছোটবেলাতেই এতিম হয়ে গিয়েছিল। বড় হওয়ার পর তার বিয়ে হয় একজন মেয়ের সাথে, যার কিনা বিয়ের কিছুদিন পরই মৃত্যু ঘটে। এখন আর্দো একটা সুন্দর পরিবার চায়, যেখানে তার স্ত্রী থাকবে, তার সন্তানরা থাকবে। তাই আর্দো কখনোই মেনে নিতে পারবে না যে রেনা কোনোদিনও মা হতে পারবে না। এ কথা শুনে ফে চুপ হয়ে যায়, আর এরপর সে রেনাকে বুঝিয়ে বলে যে সে জানে গত বছর তাদের উপর অনেক বড় ঝড় গিয়েছে। এর মানে এই না যে রেনা মহান আল্লাহ তাআলার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই এই সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলাকে দায়ী না করে তার উচিত হবে আবারও আগের মতো করে নিয়মিত নামাজ আদায় করা। এই কথা রেনার ভালো লাগে না। সে তখনই উঠে ছাদে চলে যায়। হঠাৎই সে দেখতে পায় ওই হোটেলের তৃতীয় তলার একটা রুমে আলো জ্বলে উঠেছে। রেনা জানতো তৃতীয় তলা পুরোপুরি ভাবে খালি, তাই সে কৌতূহলের বসে হোটেলের তৃতীয় তলায় গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই সে একজন মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এবার এই দরজার লকের সাথে সাথে উপরে একটা তালাও ঝুলানো ছিল, যেটা ভাঙার জন্য রেনা একটা হাতুড়ি নিয়ে আসে। সে ওই হাতুড়ির সাহায্যে তালা এবং দরজার লক দুটোই খুলে ফেলে, আর এরপর সে নিগ্রুমের মতো করেই ভেতরে প্রবেশ করে। আশেপাশের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করেছিল। এরপরও রেনার কোনো রকম ভয় লাগে না, সে বরং ওই ঘরে গিয়ে দরজা ওপেন করে। আর এরপর সে ঠিক ওই মেয়েটিকেই দেখতে পায় যে মেয়েটিকে নিগ্রুম দেখেছিল। আগের বারের মতো এবারও মেয়েটি ওই একই কথা বলে, 3 দিন
মধ্যরাত। এটা যেহেতু ওইখানকার লোকাল ভাষা ছিল তাই রেনা কিছুই বুঝতে পারে না। সে ঘরের দরজা আটকে আবারও বাড়িতে ফিরে আসে। পুরো ঘটনাটিতে সে বেশ চিন্তিত ছিল। ওই রাতটি এভাবেই কেটে যায়। পরদিন সকালে রেনা ফেকে নিয়ে স্কুলে এগিয়ে দিতে যাচ্ছিল। গাড়িতে উঠতেই সে দেখতে পায় গাড়ির কাচের উপর রক্ত দিয়ে 1 লেখা। সে এটা দেখে বেশ ঘাবড়ে যায়। গাড়ির ভেতরে ফে ছিল না, তাই সে বাইরে বের হয়ে আবারও যখন গাড়ির ভেতরে তাকায় সে দেখতে পায় কাচের উপর কোনো কিছুই লেখা নেই। এটাকে নিজের মনের ভুল ভেবে রেনা চলে যায় হোটেলের কিচেনে, যেখানে তার নানি ছিল। সে মূলত ফের খোঁজ নিতে এখানে এসেছিল। ফে তখন খাবার খাচ্ছিল, তাই সে এখানে তার নানিকে গত রাতের সব ঘটনা খুলে বলে। হোটেলের 3য় তলার মেয়েটির কথা শুনে রেনার নানি ভীষণ ঘাবড়ে যায়। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে রেনাকে কিছুই বলতে পারে না। এরই মধ্যে সেখানে ফে চলে আসে। রেনা ফের সাথে বেরিয়ে যায়। তখনই সেখানে তাদের নানা এসে তাদের নানিকে জানায় যে নিগ্রুমের মেয়ে ফাইনালি স্বীকারোক্তি দিয়েছে। তবে সে এই হোটেলের ওই রুমের ব্যাপারে কিছুই বলেনি। তবু এই ভুতুরে ঘটনার ব্যাপারে কানে কানে রটে গিয়েছে, যে কারণে এখন মানুষেরা ভয় পাচ্ছে এই হোটেলে আসতে। তবে রেনার নানির যেন এই সকল কথাই কোনো খেয়ালই ছিল না। যে জিনিস দেখে রেনার নানা তাকে জিজ্ঞাসা করে সে কি নিয়ে ভাবছে, তখন সে ওই ভয়ানক কথাটি জানায় যে রেনা ওই ঘরের দরজা খুলেছে। যা শোনা মাত্রই রেনার নানা ভীষণ ঘাবড়ে যায়। আমরা বুঝতে পারি তারা নিশ্চয়ই কোনো কিছু জানে, যে ব্যাপারটা রেনা বা ফে কেউই জানে না। ওই দিন ফেকে স্কুলে দিয়ে হোটেলে পৌঁছে রেনা দেখতে পায় হোটেল থেকে বেশিরভাগ মানুষই চেক আউট করে চলে যাচ্ছে, যা দেখে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। এই ব্যাপারে নানা নানির সাথে কথা বলতে গিয়ে সে দেখতে পায় তাদের তো আগে থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সবাই ওই সময় বেশ ব্যস্ত ছিল, তাই রিসিপশনে বাজতে থাকা একটা কল রেনা ধরে, যেখানে 13 নাম্বার রুম থেকে একটা তাওয়াল চাওয়া হচ্ছিল। রেনা তখনই একটা তাওয়াল নিয়ে চলে যায় ওই 13 নাম্বার রুমে কয়েকবার নক করার পর ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, যে ভেতরে এসে তাওয়ালটা যেন বেডের উপর রেখে দেওয়া হয়। রেনা ঠিক তাই করে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ ভেসে আসছিল, তাই রেনা জিজ্ঞাসা করে তাওয়াল বাদে তার আর কিছু প্রয়োজন কিনা, কিন্তু এর কোনো উত্তর না পেয়ে রেনা চলে যেতে চায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, তাই সে এটা দেখার জন্য সেদিকে এগিয়ে যায়। ওয়াশরুমের দরজা খুলতেই সে হতবাক হয়ে যায়, সেখানে তো কেউই নেই। ঠিক তখনই হঠাৎই ওই রুমে থাকা টেলিফোনটি বেজে ওঠে। কলটি রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে একটা কণ্ঠ বলে ওঠে, আমি যদি বাথরুমে না থেকে থাকি তাহলে আমি কোথায়? আর এরপর চিৎকার করে ওঠে, যেটা শুনে রেনা দ্রুত ফোনটি কেটে দেয় এবং আবারও রিসিপশনে কল দিয়ে জিজ্ঞাসা করে এই 13 নাম্বার রুমে আসলে কে আছে। তখন সে জানতে পারে এই রুমে তো আসলে কেউই নেই, এই রুম তো ফাঁকা। ঠিক তখনই রেনা অনুভব করতে পারে পেছনের পর্দার ভেতর থেকে কেউ যেন হাঁটছে, যে কিনা আস্তে আস্তে করে নিচের কার্পেটের মধ্যে ঢুকে গিয়েছে। আর এরপর সে হামাগুড়ি দিয়ে রেনার দিকে এগোতে থাকে। কার্পেট উঁচু করতেই রেনা দেখতে পায় লাল চোখওয়ালা সাদা ওই মেয়েটিকে, যা দেখে সে ঘাবড়ে দরজার কাছে চলে আসে। ঠিক তখনই খাটটি উল্টে তার দিকে এসে পড়ে। তবে তার আগে রেনা কোনো মতে রুম থেকে বের হয়ে যায়। ভেতর থেকে ওই ভয়ানক কণ্ঠ চিৎকার করে বলতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই কষ্ট অনুভব করো। রেনা এই সব কিছু দাঁড়িয়ে শুনছিল। ঠিক তখনই আর্দ্র চলে আসে। আর্দ্র কোনো মতে রেনাকে শান্ত করে, আর এরপর ওই ঘরটিও চেক করে, কিন্তু সবকিছুই তো স্বাভাবিক ছিল, যা দেখে রেনা কিছুই বুঝতে পারছিল না। এরপর আমাদেরকে দেখানো হয় যে শুধুমাত্র এখানে থাকতে আসা লোকেরাই নয়, বরং এখানকার পুরনো কর্মচারীরাও এই হোটেল ছেড়ে চলে যাচ্ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কেউ এখন আর এই হোটেলে কাজ করতে চাইছিল না, যে ব্যাপারটা নিয়ে রেনার নানা নানি বেশ চিন্তিত ছিল। এখানে আর্দ্র এসে জানায় নিগ্রুমের মেয়ে ফাইনালি এই হোটেল সম্পর্কে মুখ খুলেছে। সে এখানকার একজন মেয়ের কথা বলেছে। সাদা রঙের ওই মেয়েটি তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। তাই আর্দ্র এখানে রেনার নানা নানির কাছে ওই মেয়েটির ব্যাপারে জানতে চায়। রেনাও এখানে এই ব্যাপারেই জানতে চাইছিল। তো ফাইনালি রেনার নানি জানায় যে ওই মেয়েটি কোনো মানুষ নয়, সে এখানকার অতিথিও নয়, সে তো ওই রুমটা দখল করে রেখেছে। এরপর তারা জানায় যে আজ থেকে 6 বছর আগে তাদের কিছু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল, যে সময় রেনার বাবা তাদের পাশে এগিয়ে আসে এবং তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এই হোটেলটির ব্যাপারে জানায়। এর আগ পর্যন্ত রেনার নানা নানিরা তো জানতোই না যে তাদের জামাতা এত বড় লোক। রেনার বাবাই মূলত তার নানা নানিকে এই হোটেলটি দিয়েছিল, যাতে করে তারা দুজন নিজেদের খরচ খরচা চালাতে পারে। প্রথম দিকে হোটেলের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর এই কারণে রেনোভেশনের জন্য কিছু লোক রাখা হয়েছিল, যাদের মধ্য থেকে একজন লোক 3য় তলার ওই রুমের দরজা খোলে এবং সেখানে লাল চোখওয়ালা সাদা ওই মেয়েটিকে দেখতে পায়, যাকে দেখার পর থেকেই লোকটির সাথে 3 দিন পর্যন্ত বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে
ঘটতে থাকে। 3 দিনের মাথায় হঠাৎই একদিন রেনার নানা নানি এসে দেখতে পায় লোকটি নিজেই নিজের মাথা দেওয়ালের সাথে আঘাত করছে। ওই সময় লোকটির চোখ পুরোপুরি লাল ছিল, দেখে মনে হচ্ছিল লোকটিকে কেউ বশ করে রেখেছে। রেনার নানা নানির সামনে সে নিজের মাথা দেওয়ালের সাথে আঘাত করে সেখানেই মারা যায়। এই ঘটনায় ভয় পেয়ে রেনার নানা নানি কি দানাং নামের একজন কবিরাজকে ওইখানে নিয়ে আসে, তবে তারও সাহসে কোলায় না ওই ঘরে যাওয়ার। সে তাদেরকে জানিয়ে দেয় এই ঘরটি ভুতুরে, কোন এক অশুভ শক্তি এই ঘরটিকে নিজের কবজায় করে রেখেছে, তাই এই ঘরে যেন কখনোই কেউ না আসে। এটা জানার পর রেনার নানা নানি পুরো 3rd ফ্লোরই লক করে দেয়। আর এরপর এই 6 বছর পর্যন্ত সেখানে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে নিগ্রুমের এই ঘটনার পর তারা আবারও ভয় পেতে শুরু করেছিল, যে কারণে 3rd ফ্লোরে 2টো তালা তারা ঝুলিয়েছিল, যেটা পুরোটাই ভেঙেছিল রেনার নিজ হাতে। 6 বছর আগে এত বড় ঘটনা ঘটার পরও রেনার নানা নানি এই ব্যাপারে রেনার বাবাকে কিছুই জানিয়েছিল না, কেননা তারা মনে করেছিল এই ব্যাপারে খবর যদি বাইরে যায় তাহলে হতে পারে এই হোটেলটি আজ চলবে না, এতে করে তারা বিপদে পড়বে। আর এই কারণেই তারা নিজেদের মতো করে ব্যবস্থা করেছিল। এখন এই পুরো ঘটনা শোনার পর রেনা বলে ফে বাড়িতে ফেরার সাথে সাথেই তারা যেন তাকে মনে করিয়ে দেয় যে সে যেন 3rd ফ্লোরের ওই রুমটার দরজা না খোলে। তখনই আমরা ফেকে স্কুলে দেখতে পাই, যাকে টিচার অন্য একটা রুম থেকে একটা বক্সের মধ্যে থেকে একটা জিনিস আনতে বলে। সেখানে একটা হিউম্যান বডি পার্টসের স্ট্যাচুও ছিল। হঠাৎই পেছন থেকে ফেকে কেউ ডাক দেয়, হঠাৎই ওই স্ট্যাচুটি জীবিত হয়ে যায়। ফে ওই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে পারে না। স্ট্যাচুটি তার উপর হামলা করে। ফে কোনো মতে তার হামলার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে। তার চিৎকারের আওয়াজ শুনে অন্যান্য স্টুডেন্ট এবং টিচাররাও সেখানে চলে আসে, তবে তারা চেক করে দেখতে পায় ওই ঘরের সবকিছুই তো ঠিক আছে, এমনকি স্ট্যাচুটিও ঠিকঠাক ছিল। ফে নিজেও এতে করে অবাক হয়ে যায়। এই ঘটনার জন্য রেনাকে স্কুলে ডেকে পাঠানো হয়, যেখানে রেনার সাথে আর্দও এসেছিল। রেনা প্রথমেই ফেকে জিজ্ঞাসা করে যে সে ওই রুমটার দরজা খোলেনি তো। উত্তরে ফে বলে গতরাতে ওই ঘর থেকে আলো আসছিল, যে কারণে সে তা চেক করতে সেখানে গিয়েছিল। একথা শোনা মাত্রই রেনার মাথায় হাত পড়ে যায়। এতক্ষণ পর্যন্ত জানতো যে 3 দিন পর হয়তো বা সে নিজে মারা যাবে, কিন্তু এখন তার ছোট বোনও মারা যেতে চলেছে এটা জানতে পেরে রেনা একেবারেই ভেঙে পড়েছিল। তখন আর্দো বলে এই ব্যাপারে তারা ওই মানুষটার কাছে সাহায্য চাইতে যেতে পারে যার কাছে 6 বছর আগে রেনার নানা নানি সাহায্য চেয়েছিল, অর্থাৎ কিদানাং এর কাছে। তারা এখান থেকে সরাসরি চলে যায় কিদানাং এর বাড়িতে। সেখানে তারা কিদানাংকে সবকিছু খুলে বলে। সবটা শোনার পর কিদানাং বলে ওই অশুভ শক্তিকে হারানো প্রায় অসম্ভব, তবে তারা চেষ্টা করতে পারে। ওই অশুভ শক্তি এখনো পর্যন্ত কোনো এক কারণে এই পৃথিবীর সাথে সংযুক্ত আছে, আর ওই সংযুক্ত থাকার কারণটিকেই তাদেরকে খুঁজে বের করতে হবে। যদি তারা সেটা না পারে তাহলে ওই অশুভ শক্তিকে আটকানোর জন্য ওই অশুভ শক্তির নাম অবশ্যই খুঁজে বের করতে হবে, তাহলেই একমাত্র কবিরাজ কিদানাং তাদেরকে সাহায্য করতে পারবে। আর এর জন্য রেনার হাতে 3 দিন সময় আছে। 3 দিনের মাঝরাত অর্থাৎ ঠিক 12টার সময় রেনা মারা যাবে। তার আগে ওই শক্তি তাকে যতই ভয় দেখাক না কেন তাকে প্রাণে মারবে না। এখন ওই রাতে বাড়িতে ফিরে রেনারা সবাই মিলে আলোচনায় বসে যে এরপর তাদের কি করা উচিত। রেনার মনে হচ্ছিল তার বাবা হয়তো বা এই ব্যাপারে কোনো কিছু জানতো, তা না হলে সে কেন এতদিন পর্যন্ত এই হোটেলটিকে তাদের থেকে লুকিয়ে রাখবে। এছাড়া 6 বছর আগে রেনার নানা নানিকে এই হোটেলের দায়িত্ব দিলেও সে কখনোই নিজের স্ত্রী সন্তানদেরকে এখানে আনেনি। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় একটা কল আসে, যেখানে রেনার বাবার উকিল জানায় এই হোটেলটি মূলত বাস্কারার নামে, আর এই বাস্কারা আর কেউ নয় বরং রেনারই বাবা। যা শুনে সবাই অবাক হয়ে যায়, কেননা রেনার বাবার এই নাম তারা আগে কখনো শোনেনি। তারা জানতো রেনার বাবার নাম জানার, অর্থাৎ এই ব্যাপারটাও রেনার বাবা তাদের থেকে গোপন করেছিল। বাবার এত সিক্রেটের কথা শুনে রেনার মনে পড়ে যায় এই ব্যাপারে রেনার সাথে তার বাবা একবার কথা বলেছিল। তার বাবা বলেছিল তার একটা সিক্রেট আছে, যেটা কিনা তার অতীত সম্পর্কে, যে ব্যাপারে সে তার লেখনীতে লিখে রেখে গিয়েছে, যাতে করে এই লেখার মাধ্যমে সে নিজের মন হালকা করতে পারে। এ কথা মনে পড়তেই রেনা তার বাবার লেখা সবগুলো বই এনে সবাইকে দিয়ে দেয়, যে বই পড়ার মাধ্যমে তারা ওই রহস্যের ব্যাপারে জানতে পারে, যে রহস্যের সাথে ওই মেয়েটির রহস্য জড়িত ছিল। পুরো রাত ধরে তারা 5 জন এই বইগুলো পড়তে থাকে, তবে এতে খুব একটা লাভ হচ্ছিল না। রেনা বাইরে বসে বসে এই বই পড়ছিল। ঠিক তখনই হঠাৎ করে সে ওই রুমের আলো আবারও জ্বলতে দেখতে পায়। এর কিছুক্ষণ পর আর্দো তার কাছে এসে দেখতে পায় সেখানে রেনা নেই, ফলে সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা রেনাকে দেখতে পাই সে হোটেলের ওই 3য় তলায় গিয়ে পৌঁছেছিল।
যাচ্ছিল। হঠাৎই কাঁধে কেউ পিছে থেকে হাত রাখায় সে ঘাবড়ে যায়। পিছে তাকাতেই দেখতে পায় আর্দ্র এবং ফে এসেছে। এখানে আর্দ্র তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। রেনার মতে যেহেতু ওই অশুভ শক্তি ওই ঘরটিতে কবজা করে রেখেছে, হয়তোবা ওই ঘরেই তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যেতে পারে, আর এই জন্যই সে এসেছে। যেহেতু সে এমনিতেই মরতে চলেছে, তাই ওই ঘরে গেলে হয়তোবা তার কোনো ক্ষতি হবে না। তখন ফেও তার সাথে যেতে চায়। আর্দ্র যেতে চাইলে তাকে তারা না করে দেয়, কেননা আর্দ্র এখনো পর্যন্ত অভিশপ্ত নয়, তাই তার জীবন তারা ঝুঁকিতে ফেলতে চাইছিল না। আর এরপর আর্দ্রকে বাইরে দাঁড়িয়ে রেখে দুই বোন আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই রেনা ফেকে বলে ভেতরে থাকা সবগুলো মোমবাতি জ্বালিয়ে দিতে। এরপর তারা দুই বোন মিলে আলাদা আলাদা হয়ে সবকিছু খুঁজতে থাকে। একদিকে রেনা পৌঁছে যায় শোবার ঘরে, অন্যদিকে ফে পৌঁছে যায় ওয়াশরুমে, যেখানে ওই অশুভ শক্তি এসে তাকে ভয় দেখায়। ওই সময় রেনার হাত লেগে কিছু জিনিস নিচে পড়ে যায় এবং গড়িয়ে তা খাটের নিচে চলে যায়, যেগুলো দেখতে গিয়ে রেনা দেখতে পায় খাটের নিচের একটা টাইলস ভাঙা, যার ভেতরে রয়েছে এক টুকরো কাগজ। যে কাগজের টুকরোটা সে বের করে নিয়ে আসে। সে এটা কি তা দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই কিছু শব্দ শুনতে পায় এবং শোবার ঘর থেকে বের হতেই দেখতে পায় ফে নিজেই নিজের মাথায় আঘাত করছে। রেনা তাকে আটকাতেই সে ভয়ানক এক কণ্ঠে বলে ওঠে, মৃত্যুর আগে আমার কষ্ট অনুভব করো। একথা বলতেই রেনা দেখতে পায় ফে এখন পুরোপুরিভাবে ওই অশুভ শক্তির বশে চলে এসেছিল। এখানে খুব ভয়ানক ভাবে ফে রেনার উপর হামলা করে, ফলে ভয়ে রেনাও চিৎকার করতে থাকে, যা গিয়ে পৌঁছায় আর্দ্রর কানে। ফলে আর্দ্র আর বাইরে অপেক্ষা করতে পারে না, সে ছুটে আসে রেনা এবং ফেকে সাহায্য করতে। আর্দ্র ফেকে আটকানোর চেষ্টা করলে ফে তার উপরও হামলা করে, আর এরপর সে এগোতে থাকে রেনার দিকে। ওই সময় আর্দ্র তাকে দূরে ছুঁড়ে মারে, এর ফলে ফে অজ্ঞান হয়ে যায় এবং তার মধ্য থেকে ওই অশুভ শক্তি বের হয়ে আসে, যে শক্তি তাদের সামনেই দাঁড়িয়েছিল। সে আর্দ্রর দিকে তাকিয়েই বলে ওঠে, 3 দিন মাঝরাত। অর্থাৎ রেনা এবং ফের মতো এবার আর্দ্র অভিশপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ আগামীকাল সকালের সাথে সাথে এক এক দিন করে তারও মৃত্যুর দিন গোনা হবে। তারা এই সবকিছু নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই রেনার নানা নানি তার জন্য আরো কিছু কাগজের টুকরো নিয়ে আসে, যেগুলো তারা বিভিন্ন রুম পরিষ্কারের সময় পেয়েছিল। এই কাগজের টুকরোগুলো দেখে মনে হচ্ছিল এটা কারোর লেখা চিঠি। সবগুলো টুকরো এক করার পর জানা যায় এটা মূলত একটা ভালোবাসার চিঠি, যেটা ওই মেয়েটা রেনার বাবাকে উদ্দেশ্য করে লিখেছিল। এখানে লেখা ছিল তাদের প্রথম দেখা হওয়ার ব্যাপারে। কোন এক পাইন গাছের কাছে তাদের দেখা হয়েছিল, যেখানে সাদা রঙের অনেক সুন্দর ফুল ফুটেছিল। হোটেলের পাশে থাকা জঙ্গলে এরকম একটা স্থান রয়েছে, যে ব্যাপারে জানার পর তখনই রেনা এবং আর্দ্র সেই উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ গাড়ি চালিয়ে হেঁটে জঙ্গলের ভেতর থেকে তারা ওই স্থানে এসে পৌঁছায়, যেখানে পাশে একটা নদী ছিল। নদীতে চলছিল একটাই মাত্র নৌকা। তারা ওই নৌকার মাঝিকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে যে এই সাদা রঙের ফুলগুলোর অরিজিন কোথায়, অর্থাৎ কোথা থেকে এখানে এসেছে। তখন মাঝি জানায় তাদের গ্রামে এই সাদা রঙের ফুলগুলোর উৎপত্তি। এটা জানার পর আর্দ্র নিজের পরিচয় দেয় যে সে একজন পুলিশ অফিসার এবং একটা খুনের ইনভেস্টিগেশন করার জন্য সে এখানে এসেছে। সে তাদের গ্রামে যেতে চায় এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। লোকটি তাদেরকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। লোকটির নাম ছিল পার্জ। সে রেনাদের নিয়ে ওই গ্রামের প্রধানের বাড়িতে যায়। গ্রামের প্রধান শুধুমাত্র ওই গ্রাম্য ভাষাতেই কথা বলতে পারত, তাই পার্জ এখানে তাকে সেই সকল প্রশ্ন লোকাল ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করে যেগুলো রেনারা জিজ্ঞাসা করছিল, আর এরপর তার উত্তর আবারও রেনাদের ভাষায় তাদেরকে জানাচ্ছিল। আর্দ্র এখানে ওই সাদা মেয়েটির ব্যাপারে সব ডিটেলসে বলে এবং জিজ্ঞাসা করে এরকম কোনো মেয়ে এই গ্রামে থাকতো কিনা। গ্রাম প্রধান এখানে পুরোপুরিভাবে অস্বীকার করে সেখান থেকে উঠে চলে যায়। আমরা বুঝতে পারি এই প্রশ্ন শুনে গ্রাম প্রধান খুব একটা খুশি হয়নি, এমনকি পার্জ এখানে চুপ হয়ে গিয়েছিল। সেই সাথে প্রধানের যে স্ত্রী, সেও লুকিয়ে লুকিয়ে কিছু একটা ভাবছিল। আমরা বুঝতে পারি ওই মেয়েটির সম্পর্কে তারা তিনজনই কিছু না কিছু জানে। তবে যেহেতু তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি, তাই রেনা এবং আর্দ্র তখনই ফিরে যেতে চায়। তবে পার্জ বলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে নদী পার হওয়া সম্ভব নয়, তাই ওই রাতটা সে তার বাসাতেই কাটাতে বলে। রেনা এবং আর্দ্র একথায় রাজি হয়ে যায়। পার্জর বাড়িতে এসে রেনা খুবই আফসোস করছিল যে একটা দিন তাদের পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেল, আর মাত্র একদিন বাকি।
কি। আগামীকাল রাত 12টাই হতে পারে রেনা এবং ফের শেষ সময়। রেনা এখানে আবারও এই সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলাকেই দায়ী করতে থাকে। তার মতে সে এমন একজন মেয়ে ছিল যে কখনোই এক ওয়াক্ত নামাজও কামাই করত না। তার মা অসুস্থ হওয়ার পর সে তার মায়ের জন্য অনেক দোয়া করেছিল, আল্লাহর কাছে সে অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু আল্লাহ তা শোনেনি। এরপর যখন তার বাবার ক্যান্সার ধরা পড়ল, সেবারও সে আকুতি মিনতি করে আল্লাহর কাছে তার বাবার জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু সেবারও আল্লাহ তাআলা শোনেনি। বাবা মায়ের মৃত্যুর পর তার আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। এখন যখন সে নতুন করে নিজের জীবনটাকে আবারও শুরু করতে চাইছে, তখন হঠাৎই আল্লাহ তাকে এমন একটা বিপদের সম্মুখীন করলো যেখানে সে এবং তার ছোট বোন দুজনই 3 দিনের মাথায় মারা যেতে চলেছে। এখানে আর্দ্র তাকে বোঝায় মহান আল্লাহ তাআলা হয়তোবা বিপদ দিয়ে তাকে একজন ভালো মানুষে পরিণত করতে চাইছে। আর্দ্রর স্ত্রী মারা গেলেও আর্দ্র এইভাবেই ভেঙে পড়েছিল। সে মহান আল্লাহ তাআলাকে দায়ী করলেও কখনোই তার উপর থেকে বিশ্বাস ওঠেনি, যে কারণেই হয়তোবা আর্দ্র আজ রেনার মতো এত ভালো একজন সাথী পেয়েছে। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় হঠাৎই বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর্দ্র বাইরে চেক করতেই দেখতে পায় গ্রাম প্রধান তার স্ত্রীর উপর চিৎকার চেঁচামেচি করছে এবং তাকে হুমকি দিয়ে বলছে সে যেন সত্যটা বাইরে না নিয়ে আসে। একথা বলেই সে চলে যায় সেখান থেকে। তার স্ত্রীও তার পিছন পেছন চলে যায়। এই সুযোগে আর্দ্র এবং রেনা যায় গ্রাম প্রধানের বাড়ির তল্লাশি নিতে, কারণ তারা বুঝতে পারছিল গ্রাম প্রধানরা হয়তোবা কিছু জানে। এইভাবেই বিভিন্ন ঘর খুঁজতে খুঁজতে রেনা পৌঁছে যায় এমন একটা ঘরে যেখানে ওই মেয়েটির ছবি আঁকা ছিল। এটা দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। তখনই গ্রাম প্রধানের স্ত্রী সেখানে চলে আসে এবং তাদেরকে জানায় এই ঘরটি তাদের মেয়ের ঘর। তারা কি তার মেয়ের সম্পর্কে সবকিছু জানতে চায়। এখন যেহেতু গ্রাম প্রধান বাড়িতে ছিল না, তাই এই সুযোগে গ্রাম প্রধানের স্ত্রী এবং পারজু মিলে মেনরের ব্যাপারে রেনা এবং আর্দ্রকে সবকিছু খুলে বলে। হ্যাঁ, ওই মেয়েটির নাম ছিল মেনর। তারা মূলত ওই সাদা ফুলগুলোর নামেই তার নাম রেখেছিল, কেননা জন্ম থেকে সে নিজেও ওই ফুলের মতোই ধবধবে সাদা ছিল। তার চুলও ছিল পুরোপুরি সাদা, সেই সাথে চোখ ছিল একদম রক্তের মতো লাল। তার এই ভয়ঙ্কর রূপের জন্য গ্রাম প্রধান কখনোই তাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করতে পারেনি। সেই সাথে গ্রামের ছোট বাচ্চা কাচ্চা বড়রা সবাই তাকে বেশ বুলি করত। এর উপর আবার গ্রাম প্রধান তাকে প্রায় মারধর করত এবং রুমের ভেতর আটকে রাখত। ছোটবেলা থেকেই এই সকল কষ্ট পেয়ে বড় হয়েছে মেনর। যখন তার 20 বছর হয়, তখন সে নিজেকে এই বন্দিশালা থেকে মুক্ত করে দেয়। এই বাড়ি থেকে সে পালিয়ে যায়, আর এরপর কখনোই সে আর এই গ্রামে ফিরে আসেনি। গ্রাম প্রধান তো তার ব্যাপারে কোনো রকম কথা বলাও পছন্দ করে না। এখন এই সকল তথ্য সংগ্রহ করে পরদিন সকালেই রেনা এবং আর্দ্র বাড়িতে ফিরে আসে। ওই সময় আমরা ফেকে দেখতে পাই যে কিনা কিচেনে পানি খেতে গিয়েছিল। হঠাৎই তখন সে জানালায় রক্ত দিয়ে লেখা 3 দেখতে পায়। এর মানে হলো তাদের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন শুরু হয়ে গিয়েছিল। তবে ভালো ব্যাপার হলো রেনা এবং আর্দ্র এখন ম্যানরের নাম জানতো, যার সাহায্যে এখন ওই কবিরাজ ম্যানরকে শান্ত করতে পারবে। মূলত এই নামটি তার প্রয়োজন ছিল ম্যানরের সাথে কথা বলার জন্য, যাতে করে সে জানতে পারে ম্যানর কেন এখনো পর্যন্ত মৃত্যুর পরও এই পৃথিবীতে রয়েছে। সে ওই রুমের সামনে গিয়ে এক রিচুয়ালের মাধ্যমে ম্যানরের কাছ থেকে তার কাহিনী জানতে চায়। আমরা জানতে পারি গ্রাম থেকে পালিয়ে ম্যানর ওই জঙ্গলে এসেছিল এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। ওই সময় সেখানে ছিল বাস্কারা অর্থাৎ রেনার বাবা। বাস্কারাই মূলত তাকে সাথে করে নিজের এই হোটেলে নিয়ে আসে এবং 3য় তলার ওই রুমে থাকতে দেয়। এই হোটেলটি তখন সদ্য কমপ্লিট হয়েছিল। বাস্কারার বাবা মা এরই মধ্যে মারা গিয়েছিল, যে কারণে বাস্কারা এখনই হোটেলটি চালু করতে চাইছিল না। বাস্কারা এখানে শুধুমাত্র ম্যানরকে আশ্রয় দেয় না, বরং তাকে নিজের মায়ের অলংকারও দেয় পড়ার জন্য। শুধুমাত্র তাই নয়, সে আস্তে আস্তে করে ম্যানরকে পড়াশোনা শেখায়। বাস্কারা তাকে ভালোবেসে জেসমিন বলে ডাকত, কারণ তার মতে ম্যানর জেসমিনের মতোই সুন্দর ছিল। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎই একদিন বিজনেসের উদ্দেশ্যে বাস্কারা জাকার্তাতে যায়। এরপর শুরু হয় ম্যানরের অপেক্ষার প্রহর, যা যেন শেষই হতে চাচ্ছিল না। ম্যানর বাস্কারার উদ্দেশ্যে একটা ভালোবাসার চিঠিও লেখে, যেটা টুকরো টুকরো করে সে প্রত্যেক রুমের খাটের নিচে টাইলসের নিচে লুকিয়ে রাখে। কয়েক বছর কেটে যায়, বাস্কারা ফিরে আসে না, যে কারণে এবার ম্যানর ঠিক করে যে সে নিজেই জাকার্তাতে
কিভাবে যাবে বাস্কারা কোথায় আছে তা দেখার জন্য। সে যখন জাকার্তাতে বাস্কারাকে খুঁজছিল, হঠাৎই সেদিন সৌভাগ্যবশত বাস্কারাকে দেখতে পেয়ে যায়। তবে ম্যানরের জন্য এটা সৌভাগ্য নয়, বরং দুর্ভাগ্য ছিল, কেননা বাস্কারা তখন অন্য একজন মেয়ের সাথে ছিল। হাতের আংটি দেখে ম্যানরের আর বুঝতে বাকি থাকে না যে বাস্কারা এখানে বিয়ে করেছে, এমনকি তার স্ত্রী এখন প্রেগনেন্ট। এই সবকিছু দেখে ম্যানর পুরোপুরি ভেঙে যায়। ছোটবেলা থেকে একা বড় হওয়া ম্যানর কখনোই কারোর ভালোবাসা পায়নি। এর উপর আবার বাস্কারার এমন ধোঁকা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মনে হচ্ছিল এই সবকিছুর জন্য দায়ী তার এই ভয়ঙ্কর চেহারা। তাই তো সেদিন সে হোটেলে ফিরে এসে নিজের স্কিন টেনে ছিঁড়ে ফেলে। আর এভাবেই নির্মম যন্ত্রণা সহ্য করতে করতে 3 দিন পর ম্যানর ওই ঘরেই মারা যায়। এখন তার আত্মাকে শান্ত করার একটাই মাত্র উপায় আছে, তা হলো এমন কিছু তার সামনে আনা যা দেখে ম্যানর রেনার বাবাকে ক্ষমা করে দিবে। তবে এমন কিছুর ব্যাপারে তো রেনা জানতোই না। ঠিক তখনই ওই ঘরে আবারও আওয়াজ হতে শুরু করে, যা দেখে কবিরাজ কিদানাং সেদিকে এগিয়ে যায়। তবে তার আত্মাকে শান্ত করতে না পেরে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে। ওই সময় দরজা ভেঙে ওই আত্মা কিদানাংকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আর্দো এবং রেনা তার দিকে এগিয়ে যায় তাকে সাহায্য করার জন্য। ঠিক তখনই তারা আয়নার রিফ্লেকশনে দেখতে পায় ওই আত্মা অর্থাৎ ম্যানরের আত্মা কিদানাংকে নির্মম ভাবে মাথা দুভাগ করে মেরে ফেলছে। এই নির্মম মৃত্যু দেখে আর্দো এবং রেনা যেন রুহ কেঁপে যায়। এই ঘটনার পর রেনা এবার পুরোপুরি ভাবে হাল ছেড়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল তাদের আর কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। তার বাবার লোকানো এই গোপন সিক্রেটের জন্য আজ তাদের এই অবস্থা। আর্দো তাকে তাকদিরের উপর বিশ্বাস রাখতে বলে। তখন রেনা বলে কোন তাকদিরের উপর? যে তাকদির তাকে আর্দোর থেকে আলাদা করে দিয়েছে। রেনা এখানে ফাইনালি আর্দোকে জানিয়ে দেয় যে কেন 6 মাস আগে সে আর্দোর সাথে ব্রেকআপ করেছিল। মূলত তার জরায়ু ক্যান্সার ধরা পড়েছিল, যেটার অপারেশন করার পর এখন আর সে কখনোই মা হতে পারবে না। এই ব্যাপারটা রেনা এবং ফেই জানতো। রেনা চাইছিল না এই ব্যাপারটা আর্দো জানুক। তবে সে এটাও চায় না যে তার বাবার মতো কোনো সিক্রেটের কারণে পরবর্তীতে অন্য কেউ কষ্ট পাক। এই কথা বলেই রেনা সেখান থেকে চলে যায়। এদিকে আর্দো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ফের লাঠিটা নিচে পড়ে যায়, যেটা তুলতে গিয়ে ফে সেই বক্সটা পেয়ে যায়, যে বক্সের ভেতর তার বাবার এই হোটেলে রাখা কিছু জিনিসপত্র ছিল। সেখানে তারা অপ্রকাশিত একটা লেখনী খুঁজে পায়, যেখানে লেখা ছিল বাস্কারা এবং জেসমিনের ভালোবাসার গল্প। সেই সাথে একটা ছোট্ট বক্স ছিল যার মধ্যে ছিল একটা আংটি। আর্দো এবং ফে দ্রুত ওই জিনিসগুলো নিয়ে রেনার কাছে যায়। আর এরপর রেনা জানতে পারে তার বাবার সত্য। মূলত তার বাবা যখন জাকার্তাতে গিয়েছিল তখন সে কোনো বিজনেসের জন্য যায়নি। ওই দিন সে মূলত ম্যানরের জন্য গিফট কিনতে গিয়েছিল। সে একটা আংটি কিনে ম্যানরকে বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিল। তবে ম্যানর তা জানতো না। জাকার্তাতে ওই আংটি কিনে ফিরে আসার সময় হঠাৎই তার অ্যাক্সিডেন্ট হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফেরে তখন বাস্কারা তার পুরনো জীবনের সম্পর্কে সবকিছু ভুলে গিয়েছিল। এমনকি তার তো নিজের নাম পর্যন্ত মনে ছিল না। এই অ্যাক্সিডেন্টে যে দম্পতি তাকে বাঁচিয়েছিল তারাই মূলত বাস্কারার নতুন নাম দিয়েছিল জানার, কেননা তাদের মারা যাওয়া সন্তানের নামও ছিল জানার। এভাবেই বাস্কারা জাকার্তাতে জানার পরিচয়ে দিন কাটাতে থাকে। ওই দম্পতি তাকে নিজের সন্তানের মতোই দেখত। আর এই কারণেই তারা নিজ দায়িত্বে রেনার মায়ের সাথে তাকে বিয়েও দেয়। আর এরপর রেনার জন্মের পর একদিন হঠাৎই বাস্কারা অজ্ঞান হয়ে যায়। ওই দিন তার সবকিছু মনে পড়ে যায়। পুরনো স্মৃতি তার জীবনে আবারও ফিরে আসে। সেই সাথে ফিরে আসে ম্যানরও। তাই আর কোনো মতে দেরি না করে ওই দিনই সে ফিরে আসে হোটেলে ম্যানরের খোঁজে। তবে সে ওই ঘরে এসে ম্যানরের শুধুমাত্র কঙ্কালি পড়ে থাকতে দেখতে পায়, যার উপর থেকে পোকা বেয়ে বেড়াচ্ছিল। এই সবকিছুর জন্য দায়ী ছিল বাস্কারার স্মৃতি চলে যাওয়া। তাই সে নিজেকেই দায়ী করতে থাকে। এখন আর কোনো উপায়ও ছিল না। ম্যানর তার অতীত ছিল। এখন সে চাইলেও ম্যানরকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবে না। এ কারণেই ম্যানরের শেষ স্মৃতি অর্থাৎ ম্যানরের ওই লাশ সে ওই হোটেলের নিচেই দাফন করে দেয়, যেখানে সে ওই ফুলের একটা ছবি এঁকে রেখেছে। আর এরপর অতীতের এই সিক্রেট, সেই সাথে ম্যানরকে বাঁচাতে না পারার আফসোস নিজের বুকে চেপে এভাবেই দিন কাটাতে থাকে বাস্কারা নিজের নতুন পরিচয়ের সাথে, যে পরিচয় ছিল রেনার বাবা জানার। অর্থাৎ এই পুরো ঘটনায় আসলে কেউ দায়ী ছিল না। সবাই নিজ নিজ জায়গাতে অসহায় ছিল, নিজের ভাগ্যের কাছে অসহায় ছিল। এখন তারা সবাই ম্যানরের ব্যাপারে সম্পূর্ণ ঘটনা জেনে গিয়েছিল। সেই সাথে তাদের কাছে ওই জিনিসটাও ছিল যেটা দ্বারা তারা ম্যানরের আত্মাকে বাস্কারার ভালোবাসার কথা মনে করিয়ে দিতে পারবে। সেই সাথে প্রমাণ করতে পারবে যে বাস্কারা তাকে ধোঁকা দেয়নি। এর জন্য শুধুমাত্র তাদেরকে ওই আংটিটিকে ম্যানরের লাশের হাতে পরিয়ে দিতে হবে। হোটেলের পাশে একটা টানেল ছিল,
যেখানে ছিল ম্যানোরের লাশ। এখন যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই তারা আর দেরি না করে রেনা এবং আর্দো তখনই রওনা হয় ওই টানেলের উদ্দেশ্যে। রেনার নানা তাদেরকে ওই টানেলের রাস্তা দেখিয়ে দেয় আর এরপর তারা দুজন ওই টানেলের ভেতর প্রবেশ করে। ভেতরে পৌঁছে তারা দুজন আলাদা আলাদা হয়ে ওই দেওয়ালটি খুঁজতে থাকে যে দেওয়ালের উপর ওই ফুল আঁকা ছিল, অর্থাৎ যেখানে ম্যানোরের লাশ পোতা ছিল। এখানে আর্দোর পেছনে আমরা ম্যানোরের আত্মা দেখতে পাই। হঠাৎই আর্দো ডাক দেয় রেনাকে। রেনা ছুটে গিয়ে দেখতে পায় আর্দো ওই জায়গাটি খুঁজে পেয়েছে যেখানে ম্যানোরের লাশ ছিল। একদিকে তারা ওই স্থানে গর্ত খুঁড়তে শুরু করে, অন্যদিকে বাড়িতে থাকা ফে এবং নানা নানি আল্লাহর স্মরণে গিয়ে আল্লাহর কাছে দোয়া যাচ্ছিল যাতে করে তিনি এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করে। 12টা বাজতে আর মাত্র 45 মিনিট বাকি ছিল। এদিকে রেনা এবং আর্দো অনেকখানি খোঁড়ার পরও সেখানে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। রেনার এতে করে সন্দেহ হতে শুরু করে, তাই সে ব্যাগ থেকে ওই আংটিটি বের করে এবং দেখতে পায় এখানকার দেওয়ালে যে ফুলটা আঁকা আছে সেটা আসলে ওই আংটির ওই ফুলটা ছিল না, অর্থাৎ তারা ভুল স্থানে খুঁড়ছিল। এটা বলতেই আর্দোর যেন কিছু একটা হয়ে যায়। সে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলতে থাকে। আমরা বুঝতে পারি এই ফুলটা মূলত আর্দোই আঁকিয়েছিল। মূলত আর্দোকে এতক্ষণ যাবৎ ম্যানোরের আত্মাই বশ করে রেখেছিল, যে কিনা এবার রেনার উপর হামলা করে। রেনা কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়ে এক স্থানে এসে লুকিয়ে পড়ে। প্রথমে তো মনে হয় আর্দো তাকে দেখতে পায়নি, কিন্তু পর মুহূর্তেই আর্দো এসে তার উপর হামলা করে। তখন রেনা দৌড়ে গিয়ে ওই গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে সে আর্দোকে আঘাত করে ওই গর্তে ফেলে এবং তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে ব্যাগ নিয়ে সেই স্থানটি খুঁজতে থাকে যে স্থানে ম্যানোরের লাশ ছিল। তবে অনেক খোঁজার পরও সে ওই দেওয়ালটা খুঁজে পাচ্ছিল না, যে কারণে সে রাগের মাথায় নিজের ব্যাগ ছুঁড়ে ফেলে। তখনই ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে এক টুকরো কাগজ, যেটাতে তার নানা নানি তার উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা লিখেছিল। তারা সেখানে লিখেছিল যে রেনা, এটাই শেষ সময়, হতে পারে এটাই তোমার শেষ নামাজ। এই বিপদের সময় তুমি আর কার কাছেই বা সাহায্য চাইবে? একমাত্র মহান আল্লাহ তাআলাই তোমাকে সাহায্য করতে পারবে। এই চিরকুটটি পড়ে রেনার মনে যেন আল্লাহর প্রতি বিশ্বাস আবারও জেগে ওঠে। তাই সে তার নিজের জীবনে শেষ নামাজ আদায় করে। সে তায়াম্মুম পদ্ধতিতে ওযু করে। এরপর নানা নানির ব্যাগে রেখে দেওয়া জায়নামাজ এবং খিমারের সাহায্যে সে সেখানেই বসে ঈশার নামাজ আদায় করে, আল্লাহর কাছে সাহায্য চায়। এরই মধ্যে আর্দো জেগে ওঠে। এদিকে নামাজ আদায় করে রেনা আবারও ওই স্থানটি খুঁজছিল। শেষমেশ সে ওই স্থানটি খুঁজেও পেয়ে যায়। এরপর সেখানে সে মাটি খুঁড়তে শুরু করে। আর মাত্র 10 মিনিট বাকি ছিল। 12টা বাজতে যখন 3 মিনিট বাকি, তখন সে ওই লাশটি খুঁজে পেয়ে যায়। সে ওই লাশের আঙুলে ওই আংটিটা পরাতে যাবে, ঠিক তখনই আর্দো পিছ থেকে এসে তার উপর আঘাত করে, যার ফলে সে অনেকটা আহত হয়ে যায়। আর্দো তাকে একেবারে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন রেনা কোনো মতে ওই আংটিটি লাশের হাতে পরিয়ে দিতে সক্ষম হয়, আর এটা পরানোর সাথে সাথেই আর্দো অজ্ঞান হয়ে যায়। কঙ্কালটিও কাঁপতে আরম্ভ করে। আর্দোর জ্ঞান ফিরলে তারা দুজনই ওই কবর থেকে উপরে উঠে আসে। কঙ্কালের মধ্য থেকে বেরিয়ে আসা সাদা ধোঁয়া পরিণত হয় ম্যানোরে, আর এরপর সে হাওয়ায় মিলিয়ে যায়, যেন তার অতৃপ্ত আত্মা এতদিন পর মুক্তি পেল। রেনা এবং আর্দো ফিরে আসে বাড়িতে। আর এরপর 12টা বেজে যায়, অথচ রেনা এবং ফে তখনও বেঁচে আছে। এর মানে হলো তাদের উপর থেকে ওই অভিশাপ কেটে গিয়েছে। পরদিন সকালে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। আর্দো যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই সে ব্যাপারগুলো সামলে নেয়। এখন হোটেলের নিচে দাঁড়িয়ে রেনা এবং আর্দো কথা বলছিল, যেখানে আর্দো জানায় আগামীকাল সকালে সে জাকার্তা যাবে, কারণ তাকে একটা ফাইল রিপোর্ট করতে হবে। এখন তো হোটেলটি ম্যানোর মুক্ত হয়ে গিয়েছে, তাই তাদের ভয়ের কিছু নেই। তখন রেনা বলে যে ম্যানোর মুক্ত হলেও সে নিশ্চিত যে এই স্থানে আর কখনোই কেউ থাকতে আসবে না, অর্থাৎ তাদের এই বিজনেস কখনোই চলবে না। তবে আর্দো এখানে তাকে খুশি করার মতো একটা কথা বলে দেয়, আর সেটা হলো সে এখনো পর্যন্ত রেনাকে ভালোবাসে। রেনা যেরকম সেরকম ভাবেই সে রেনার সাথে থাকতে চায়। এই পৃথিবীতে এমন অনেক বাচ্চারা আছে যাদের কিনা বাবা মা নেই, তারা তাদের বাবা মা হতে পারবে। রেনার সন্তান হবে না এই ব্যাপারটা নিয়ে আর্দোর কোনো আফসোস নেই, কারণ তারা দুজন এক হলেই একটা পরিবার গঠন করতে পারবে। তারা দুজনই এক পরিবার। একথা শুনে রেনার চোখে পানি চলে আসে। সেও আর্দোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আর এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে কি মনে হচ্ছে গল্প এখানেই শেষ? না, আজকের গল্পের সমাপ্তি এতটাও সুন্দর নয়। কেননা ওই রাতে আর্দো যখন ওই হোটেলেরই একটি রুমে ছিল, তখন হঠাৎই আমরা কিছু অস্বাভাবিক গতিবিধি উপলব্ধি করতে পারি, যে ব্যাপারটা আর্দো লক্ষ্য করে না। ওই সময় টেলিফোন বেজে ওঠে। আর্দো কল রিসিভ করতেই রেনা জানায় আগামীকাল সকালে জাকার্তায় যাওয়ার আগে আর্দো এবং রেনা
মিলে তাদের নানা নানি এবং ফেকে তাদের বিয়ে করার পরিকল্পনার ব্যাপারে জানিয়ে দিবে। আর্দও ব্যাপারটা নিয়ে বেশ খুশি ছিল। এরই মধ্যে আবারও টেলিফোন বেজে ওঠে, তবে এবার আর অপর পাশ থেকে কোনো কথা শোনা যায় না। হঠাৎই রুমের লাইট বন্ধ হয়ে যায়। আর্দো রিসিপশনে কল করার চেষ্টা করে, তবে কল যাচ্ছিল না। যা দেখে সে রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে দরজাও খোলা যাচ্ছিল না। ঠিক তখনই দেওয়ালে থাকা ঘড়িতে ঘন্টা বেজে ওঠে। 12টা বেজে গিয়েছিল। এক অদৃশ্য কণ্ঠে শোনা যায় 3 দিন মধ্যরাত। সাথে সাথে পাশে থাকা আয়নাটি পরিবর্তন হয়ে যায় এবং সেখান থেকে খুবই ভয়ানকভাবে বেরিয়ে আসে ম্যানর। সে এগিয়ে যায় আর্দোর দিকে এবং আর্দোর এক আর্তনাদ ভরা চিৎকারের সাথে শেষ হয়ে যায় আজকের রাত। পরদিন সকালে ব্রেকফাস্টে দেরি হয়ে যাওয়ায় রেনা বেশ খুশি খুশি আর্দোকে ডাকতে আসে। অনেক ডাকাডাকির পরও যখন আর্দো দরজা খোলে না, তখন সে ভেতরে প্রবেশ করে। আর এরপর সে যা দেখে তা সহ্য করার মতো ছিল না। নিচে পড়েছিল চামড়াবিহীন আর্দোর লাশ, যা দেখে রেনা একেবারেই ভেঙে পড়ে। পুলিশ এসে আর্দোর লাশ নিয়ে যায়। এরপর রেনা এবং ফে ছাদে দাঁড়িয়ে কথা বলছিল। রেনা বুঝতে পারছিল না যে তারা তো বেঁচে গিয়েছে, তাহলে আর্দো কেন মারা গেল? আর্দোর উপর থেকে অভিশাপ কেন কাটেনি? উত্তরে ফে জানায় রেনা এবং ফে হলো বাস্কারার মেয়ে, তাই বাস্কারা ম্যানরকে সত্যিই ভালোবাসতো এবং তাকে কখনো ধোকা দেয়নি। এই ব্যাপারটা জানার পর ম্যানর তাদের 2 বোনকে ছেড়ে দিয়েছে। সে তাদের কখনো কোনো ক্ষতি করবে না। মূলত ম্যানরের মৃত্যু হয়েছিল নিজেকে নিজে শেষ করে দেওয়ার মাধ্যমে, যে অপরাধের বা মহাপাপের কোনো ক্ষমা আল্লাহর দৃষ্টিতে নেই। আর এই কারণেই তার আত্মা পরকালে যেতে পারছে না। তাই পৃথিবীতে যতদিন পর্যন্ত ওই গ্রামের মানুষেরা বেঁচে থাকবে, যারা কিনা ম্যানরকে কখনো না কখনো জ্বালাতন করেছিল, ততদিন পর্যন্ত ম্যানরের এই অভিশাপ চলতে থাকবে। একমাত্র ফে এবং রেনাই যদি ওই ঘরে যায়, তাহলেই তারা বেঁচে ফিরবে। এবাদে যেই ওই ঘরে যাবে, তার উপরই এই অভিশাপ লেগে যাবে। এইসব কথা শুনে রেনা অবাক হয়ে ফেকে জিজ্ঞাসা করে যে সে এই সব কথা কোথা থেকে জানলো। ঠিক তখনই ফে তার দিকে ঘুরে তাকায় এবং আমরা জানতে পারি ফেকে তখন বশ করে রেখেছিল ম্যানরের আত্মা, যা দেখে রেনা ঘাবড়ে গেলে ফে তাকে বলে সে যেন চিন্তা না করে, সে কখনোই তাদের 2 বোনের কোনো ক্ষতি করবে না। একথা বলেই ফে স্বাভাবিক হয়ে যায়। ফলে রেনা এবার ঠিক করে যে সে এই হোটেলটি আজ চালাবে না, বরং এটি বিক্রি করে দিবে। তাই বিক্রির জন্য সাইনবোর্ড ঝুলিয়ে তারা সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর কয়েকজন পুলিশ অফিসার আসে হোটেলটিতে ইনভেস্টিগেশন করতে। যেহেতু আর্দো এই ব্যাপারে রিপোর্ট করে গিয়েছিল, তাই তারা নিশ্চিত হতে এসেছিল যে এরকম কিছু এই হোটেলে সত্যিই আছে কিনা। তারাও কান্নার আওয়াজ শুনতে পায় এবং চলে যায় ওই 3য় তলার সেই রুমে। রুমের দরজা খুলতেই ম্যানরের আত্মা তাদের দিকে ঘুরে তাকায় এবং বলে 3 দিন মধ্যরাত। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি সদ্য মুক্তি পাওয়া এই ইন্দোনেশিয়ান হরর গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।